নমস্কার। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং বাড়িতেই আছো। আজকে আমরা পড়তে যাচ্ছি অষ্টাদশ এবং 19 শতকের কৃষক আন্দোলন সম্পর্কে। তো এই অধ্যায়টার মূল বৈশিষ্ট্য যেহেতু প্রতিবাদ, প্রতিরোধ ও বিদ্রোহ, সুতরাং অর্থনীতির সঙ্গে সম্পর্ক রেখে অধ্যায়টা পরিচালিত হবে। সেই দিকে লক্ষ্য রেখে আমাদের মূলত অর্থনৈতিকভাবে ব্যাখ্যা করতে হবে অষ্টাদশ 19 শতকে কৃষক আন্দোলনের পটভূমি। দেখো, আমরা মূলত 18 এবং 19 শতকের কৃষক বিদ্রোহের কারণগুলি জানব, কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে আমরা কৃষক বিদ্রোহের ইতিহাস কেন পড়তে যাব? কৃষক বিদ্রোহের ইতিহাস আমরা কেন পড়তে যাব, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। প্রথম যে কারণে আমরা কৃষক বিদ্রোহের ইতিহাস পড়ব সেটা হচ্ছে যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাংলার কৃষকের যে ঐতিহাসিক অবস্থান, শোষিত নিপীড়িত কৃষকদের সঙ্গে জাতীয়তাবাদী আন্দোলনের সম্পর্ক নির্ণয় করার জন্য আমরা কৃষক আন্দোলনের ইতিহাসটা পড়ব। 2 নম্বর কেন পড়ব না, 2 নম্বর যেটা পড়ব সেটা হচ্ছে যে এই কৃষক আন্দোলনগুলো সম্পর্কে তৎকালীন সময়ের পত্রপত্রিকাতে বুদ্ধিজীবী সম্প্রদায়রা কীরকম মনোভাব নিচ্ছে, কি ধারণা করছে, সেগুলো জানার জন্য কিন্তু আমরা কৃষক বিদ্রোহের ইতিহাসটা পড়ব। 3 নম্বর পড়ব এই কৃষক বিদ্রোহগুলো জমিদারের বিরুদ্ধে হচ্ছে নাকি সরকারের বিরুদ্ধে হচ্ছে। যদি জমিদারের বিরুদ্ধে হয় তাহলে সরকার কি ভূমিকা নিচ্ছে, যদি সরকারের বিরুদ্ধে হয় তাহলে জমিদার কি ভূমিকা নিচ্ছে। এই সবগুলো জানার জন্য আমরা মূলত কৃষক বিদ্রোহের ইতিহাসটা পড়ব। দেখো, কালকিঙ্কর দত্ত, বিনয়ভূষণ চৌধুরী এরা কিন্তু এই কৃষক বিদ্রোহকে মূলত আধুনিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত করেছেন। গৌতম ভদ্র, শহীদ আমিন এরা ভারতবর্ষের ইতিহাসে কৃষক আন্দোলনের অবদানকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। তারা এটা মনে করেছেন যে কৃষক শ্রেণী হচ্ছে সমাজের একটা বৃহত্তর অংশের মানুষ, সুতরাং তারা সামাজিকভাবে যথেষ্ট সচেতন, তারা সরকারের দুর্নীতি এর বিরুদ্ধে লড়াই করবে, এটাই স্বাভাবিক। তো এই কারণে তাদের ভূমিকাকে পরিপূর্ণ মূল্যায়ন করার জন্য আজকে 18 এবং 19 শতকের কৃষক আন্দোলন সম্পর্কে আমরা জানব। তো দেখো, কৃষক আন্দোলনের প্রথম কারণ যেটা হচ্ছে তা হচ্ছে জমিদারি প্রথার কুফল। এই জমিদারি প্রথা কি করে এলো? প্রথম প্রশ্ন হচ্ছে জমিদার কারা? না, যার কাছে অনেক জমি সেই তো জমিদার। এখন এই জমিদারি ব্যবস্থায় কি হলো, কৃষকরা জমিদারের কাছ থেকে বিভিন্নভাবে নিপীড়িত হতে থাকলো। ধরো, মনে করে বছর বর্ষা হলো, বন্যা হয়ে গেল, শস্য হলো না, কিন্তু জমিদার কৃষকদের সেই খাজনা মাফ করছে না। সুতরাং এই যে জমিদারি ব্যবস্থা, জমিদারের বাড়িতে ধরো কোনো একটা পূজা হবে, কৃষকদের থেকে টাকা নেবে। জমিদারের ছেলে অন্নপ্রাশন, কৃষকদের থেকে টাকা। জমিদারের বাড়ি দুর্গাপূজা, কালী পূজা, যাই হোক, কৃষকদের থেকে টাকা নেবে। এই যে জমিদারি ব্যবস্থা, এই জমিদারি ব্যবস্থায় কৃষকরা সর্বশান্ত হয়ে পড়েছিল, যার ফলশ্রুতিতে কৃষকরা কিন্তু বিদ্রোহের পথে পা বাড়িয়েছিল। মহাজনী শোষণ। মহাজনী শোষণটা কীরকম? দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন সমস্ত জমির মালিক হয়ে গেল, তখন জমিদারকে জমিগুলো বন্টন করে দিয়েছিল। আর এই জমিদারের জমিতে থাকতো মহাজন বলে একটা মধ্যবিত্ত শ্রেণী, যারা কি করত না, অল্প টাকাতে কৃষকদের দাদন দিত, দিয়ে বেশি টাকা সুদ আদায় করতো। মনে করো 100 টাকা দিল, 1 বছর পরে ওকে 150 টাকা দিতে হবে। এরকম একটা মহাজনী কারবার। যে মহাজনী কারবারে পড়ে বাংলার কৃষকরা, যারা মূলত একটু অজ্ঞ, যারা একটু হিসেব নিকেশ কম বোঝে, তারা কিন্তু শোষিত হচ্ছিল। এবং তারা এই শোষণ থেকে মুক্তির জন্যই, মহাজনীয় চক্রবৃদ্ধি সুদ থেকে মুক্তির জন্য ঔপনিবেশিক সরকারের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ করে। নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা। দেখো, 1757 সালে কি হচ্ছে, পলাশির যুদ্ধ হচ্ছে, যেখানে বণিকের মানদণ্ড রাজদণ্ডে উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একটা বণিক শ্রেণী, তারা কিন্তু বাংলার শাসনভার দখল করে নিয়েছে। তারপর কি হলো? তারপর 1765-তে তারা দেওয়ানি লাভ করলো। দেওয়ানি মানে কি? রাজস্ব
সংগ্রহের অধিকার। দেওয়ানি মানে তাহলে কি? রাজস্ব সংগ্রহের অধিকার। এখন এরা যখন রাজস্ব সংগ্রহের অধিকার আদায় করলো, তখন কি হলো যে না, এরা টোটাল যে জমিটা আছে, মনে করো যে অঞ্চল বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি লাভ করেছিল, তো এই অঞ্চলে যতটা জমি আছে সমস্ত জমিটা পরিমাপ করলো, করে জমির আয়তনের উপর ভিত্তি করে নতুন করে ভূমি রাজস্ব ব্যবস্থা নির্ধারণ করলো। যে ভূমি রাজস্ব ব্যবস্থায় ভূমি করটা ছিল কি? অত্যন্ত চড়া, যে কর কোনো সাধারণ কৃষকের পক্ষে শোধ দেওয়া রীতিমতো অসম্ভব ছিল। তো এই যে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা, এর ফলে কি হয়েছিল না, কৃষক শ্রেণী শোষিত ও নিপীড়িত হয়েছিল। এই শোষিত নিপীড়িত যে কৃষক শ্রেণী, তারা কিন্তু বিদ্রোহের পথে পা বাড়িয়েছিল। সরকারি কর্মচারীদের অত্যাচার। সরকারি কর্মচারী মানে নায়েব, গোমস্তা, ইজরাদার, এরা তো সব সরকারি কর্মচারী, ব্রিটিশের কর্মচারী। এরা কি করত? যখন তখন কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করত, জুলুম করত, তাদের বাড়ি থেকে ছাগল, গরু, হাঁস, মুরগি ধরে নিয়ে চলে যেত, তাদের নারীদের উপর অত্যাচার করত। এই সরকারি কর্মচারীদের নিপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধে যদি পুলিশের কাছে যেত কৃষকরা, পুলিশও কোনো বিচার করতো না। সুতরাং এই সরকারি কর্মচারীদের শোষণের জাঁতাকল থেকে মুক্তির জন্য কৃষকরা কিন্তু বিদ্রোহের পথে পা বাড়িয়েছিল। এই বর্ধিত শুল্ক আরোপটা মানে কি? বর্ধিত শুল্ক আরোপ হচ্ছে কোম্পানির শাসনকালে কৃষকদের উপরে বিভিন্ন কারণে শুল্ক বেড়ে যেত। বিভিন্ন কারণে, বন্যা, খরা, যতই প্রাকৃতিক বিপর্যয় ঘটুক না কেন, কোনো অবস্থাতেই বাংলার কৃষকদের রাজস্ব কিন্তু মকুব করা হতো না। সুতরাং এই যে রাজস্ব ক্রমশ বেড়ে যাওয়া, বছর বছর বেড়ে যাওয়া, এর থেকে বাঁচার জন্য কিন্তু বাংলার কৃষকরা বিদ্রোহের পথে পা বাড়িয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর যেভাবে আমরা দেখেছিলাম ভারতবর্ষের অর্থনীতি ধসে পড়েছে, ঠিক সেইভাবে শিল্প বিপ্লবের পর কিন্তু কৃষির উপর কি হয়েছে না, চাপ বেড়ে গেছে। কিরাম করে? যে না, এতদিন ধরে ভারতবর্ষের যে শিল্প পণ্য, সেই পণ্যের সঙ্গে একটা শ্রেণীর মানুষ যুক্ত ছিল। সেই পণ্যের সঙ্গে একটা শ্রেণীর মানুষ যারা যুক্ত ছিল, তাদেরকে আমরা বলছি শিল্পী বা কারিগর। এখন ইংল্যান্ডের শিল্পের সঙ্গে অসম প্রতিযোগিতায় ভারতীয় শিল্প হেরে গেল, যার ফলস্বরূপ ভারতের ঐতিহ্যশালী কুটির শিল্প ধ্বংস হয়ে গেল, যাকে আমরা বলছি অবশিল্পায়ন। এই অবশিল্পায়নের ফলে একটা বৃহত্তর অংশের মানুষ কিন্তু জীবন জীবিকা হয়ে হারা হলো, এবং তারা কি করলো না, কৃষির উপর এসে নিজেদের চাপ বৃদ্ধি করলো। এইভাবে কৃষির উপর চাপ বেড়ে যাওয়ার ফলে কৃষকদের উৎখাত করার আকাঙ্ক্ষা বেড়ে গেল। হঠাৎ করে ঠিক আছে, তোর জমি, আমার জমি তোকে আর চাষ করতে হবে, তুই জমি ফেরত দিয়ে চলে যা, অন্য একজন কৃষককে নিয়ে সেই জমিতে বসিয়ে দেওয়া হলো। এরকম একটা ব্যবস্থা চলতে থাকলো। আর কি করতে থাকলো, যখন কৃষকের সংখ্যা বেড়ে গেল, তখন জমিতে খাদ্যশস্য উৎপাদনটা বাদ দিয়ে কি হলো না, বাণিজ্যিক ফসলের উৎপাদন বেড়ে গেল। মানে বাণিজ্যিক ফসল কোনগুলো? যে ফসলগুলো বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করা যায়, সেগুলো কি? পাট, নীল, তুলা, এগুলোর চাষ কিন্তু বেড়ে গেল। অতএব যে কৃষক সারাদিন কাজ করছে জমিতে, পাট চাষ করছে, নীল চাষ করছে, সে দুটো খাবার পাচ্ছে না। কিন্তু সেই জমিতে ইচ্ছা করে সে ধান চাষ করতে পারবে না, কারণ সে সরকারের জাঁতাকলের মধ্যে বাঁধা পড়ে গেছে। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য অষ্টদশ 19 শতকের বাংলার কৃষকরা কিন্তু আন্দোলনের পথে পা বাড়িয়েছিল। তো এই যে কৃষক আন্দোলন আমরা পড়লাম, এই কৃষক আন্দোলনগুলোর চরিত্র ইতিহাসে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছে। এই কৃষক আন্দোলনকে অনেক ঐতিহাসিক হঠকারিতা বা উশৃঙ্খলতা বলেই কিন্তু ব্যাখ্যা করেছে।
আবার কোনো কোনো ঐতিহাসিক এই কৃষক আন্দোলনকে ব্যাখ্যা করেছেন মূলত জাতীয়তাবাদী প্রেরণার উৎস হিসাবে। কিন্তু প্রশ্ন হতে পারে, কৃষক আন্দোলন কি জাতীয়তাবাদের দ্বারা কি করে প্রবর্তিত হতে পারে, তা নিয়ে কিন্তু বিতর্ক আছে। দেখো, কৃষক আন্দোলন শুধু ব্রিটিশ আমলে কিন্তু হয়নি। আজকে এনশিয়ান পিরিয়ডে যদি দেখো, পাল যুগে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল বাংলাতে, ভীষণ আকার ধারণ করেছিল। আবার মুঘল যুগে ঔরঙ্গজেবের সময়কালে জাট ও সতনামী বিদ্রোহ কিন্তু বৃহত্তর আকার ধারণ করেছিল। সুতরাং প্রাচীন যুগে, মধ্যযুগে অর্থাৎ ব্রিটিশ আমলের আগে, প্রাক ব্রিটিশ আমলেও কিন্তু ভারতবর্ষে বহু কৃষক আন্দোলন সংগঠিত হয়েছে। সুতরাং কৃষক আন্দোলন সবসময় যে জাতীয়তাবাদীর মোড়কে হবে এমনটা কিন্তু কোথাও নেই। সুতরাং একথা জোর দিয়ে বলা যায়, 19 শতকের কৃষক আন্দোলনের চরিত্র অনেকটা হয়তো জাতীয়তাবাদী ঘরানার দ্বারা পরিচালিত ছিল, কিন্তু একথা সত্য যে এই আন্দোলনগুলি ছিল নিজেদের জীবন জীবিকা রক্ষার লড়াই। এটা ছিল আত্মনির্ভরশীলতার লড়াই, এটা ছিল বেঁচে থাকার লড়াই। তাই অষ্টাদশ 19 শতকের কৃষক আন্দোলনের ইতিহাস মূলত একটি সার্বজনীন, একটি গ্রহণযোগ্য ইতিহাস। এই জন্য এই কৃষক আন্দোলনের উপর ভিত্তি করে কার্ল মার্কস তার শ্রেণী সংগ্রামের তথ্যে একটা কথা স্বীকার করেছে, যে কৃষক আর কখনো জমিদারের স্বার্থ এক হবে না। তাই কংগ্রেসিরাও কিন্তু স্বাধীন ভারতে এই কৃষক আন্দোলনের খাজনা বয়কটকেও সমর্থন করেনি। সুতরাং আমরা বলতে পারি, একটি স্বতন্ত্র শ্রেণী হিসেবে 19 শতকের কৃষক আন্দোলন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রূপে পরিগণিত থাকবে। নমস্কার, আজকে এই পর্যন্ত।